জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন। চমৎকার একটি কথা তিনি বলেছেন। এই বেচারা আসলে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ। তিনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন। বিএনপি এককভাবে কিছুতেই জামাত ইসলামীর সাথে পারবে না, এটা বিএনপি নিজেরাও এখন বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে। এর মানে কি? আচ্ছা, যদি এককভাবে কেউ জিততে পারে, সে কি জোট করে কোনো দরকার আছে? কোশ্চিন কেন করেন? আপনি আরেকজনকে কেন ভাগ দিবেন? স্বাধীনতার ঘোষক ইব্রাহিম হুজুর লও 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 সালাম না, মানে বিষয়টা বোঝেন নাই। স্বাধীনতার নতুন ঘোষক প্রবর্তক হয়েছে। আসুন শুনি ইব্রাহিম হুজুরের মুখে। স্বাধীনতার ঘোষণা কাজী ইব্রাহিম দিয়েছে 2021 সালের সিদ্ধান্ত। কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই নয়ের দালালদের মধ্যে একটা দুঃশব্দ করার কোনো সাহস ছিল না। ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না ঠিক? রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ তার ঘোষণা ছিল, এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। আবারও ফজু পাগলা উল্লেখ করলেন, জামাত যদি এবারের নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আমি বিষ খাইয়া মারা যাব। রাষ্ট্রপতিকে অপসারণ করা ছিল ফরজে আইন। ইউ হ্যাভ মিস দ্য বাস। আপনি এখন এখন আপনারা বুঝতেছেন হারে হারে যে একটা সরকারের অর্ধেক হইল আওয়ামী লীগ পতিত সরকার। উনি তো চকের ইমাম না, ও তো ওই সরকারের খাচ্যতের একজন লোকই। এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখন কিন্তু ফজলুর রহমান জীবিত আছে। তোরার কাছে বেল দেব না, এরা কিন্তু মৃত্যুবরণ করবে। রাজাকারের বাচ্চারা, এরা যে বাচ্চা আছে, এগুলি তো দয়া, শেখ মুজিবের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। আপনাদের দেশের যিনি এই মৃত্যুদণ্ডে দণ্ডিত আরেকজন, তার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। তার মনোবল অনেক উঁচুতে, খুব সাহসী মানুষ, এবং নেত্রীও এখানে ভেঙে পড়েননি, এবং কামাল সাহেবকে আমি ভেঙে পড়তে দেখি। লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, 2006 ব্যাচের পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে, ভোট কারচুপি করতে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে বিএনপি একটা বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে। যে প্রজেক্ট ফাঁস হয়েছে, যেটা আমাদের কাছে এসেছে। সময় হলে আপনারা একদম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রয়োজনে সংবাদ সম্মেলন করেও সুষ্ঠু নির্বাচনের পক্ষের দলগুলো বলবে। তো এইটা যে তিনি বলেছেন, এটা কি এবারই প্রথম? না, এবারই কিন্তু প্রথম না। তার এই ধরনের জোকারিপনা, এই ধরনের হেয়ালিপনা, ছেলে মানুষই এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন। এটা কেন হয়েছে এরকম? তার কারণ তিনি প্রথমে তো ছাত্র জীবনে ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপরে তার জীবনে কোনো সফলতা আসে নাই। যেখানে গিয়েছেন সেখানেই ব্যর্থতায় ভরা তার জীবন। সফলতার দেখা না পেতে পেতে লোকটা এত হতাশ হয়ে পড়েছে। হতাশ হতে হতে মানসিক ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি এখন পুরো মানসিক রোগী হয়ে গেছেন। এই যে তিনি এবার বললেন না যে তিনি জামাত পাশ করলে বিষ খাবেন, এর আগেও তার আরেকটা চমকপ্রদ একটা ঘটনা আছে, একটা কাহিনী আছে। এই ফজলুর রহমানকে কিন্তু তার এলাকায় কান কাটা ফজলু বলে। এটি কি আপনারা শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, কান কাটা ফজলু। এই কান কাটা ফজলুর কিন্তু একটা খুব চমৎকার একটা গল্প আছে। সেটা হচ্ছে 1991 সাল। তিনি যখন সমস্ত দল মেরে এসেছেন, এর ভিতরে আওয়ামী লীগ থেকে গামছায় এসেছেন, জাতীয় পার্টিতে এসেছেন, তারপরে কামাল হোসেনের গণফোরামে এসেছেন, এরকম অনেক দল তিনি পরিবর্তন করেছেন। বাংলাদেশে আর কোনো দল নাই, শুধুমাত্র জামাত ইসলাম বাদে সমস্ত দলগুলোই কিন্তু তিনি মেরে এসেছেন। হ্যাঁ, কঠিন চরিত্রবান একজন লোক। যেখানে দেখে যে একটু স্বার্থের ব্যাঘাত ঘটেছে, সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে অন্য জায়গায়। এই জাতীয় লোক আবার যখন চরিত্রের কথা বলে, আদর্শের কথা বলে, তখন ঘোড়ায়ও হাসে। হ্যাঁ, রাস্তার কুকুরগুলোও চিৎকার করে কান্না শুরু করে ফজলুর রহমানের কথায়। যাই হোক, তো ওই সময় তিনি এরকম 91 সালে সব দল মেরে এসে, সব ঘাট পার হয়ে এসে, তিনি 4-5টা ঘাট পার হয়ে এসে দল চেঞ্জ করে আবার তিনি কিন্তু আওয়ামী লীগে দ্বিতীয়বারের মতো আসলেন। এসে আওয়ামী লীগের নমিনেশন নিলেন ওখান থেকে, আর ওখানে বিএনপির নমিনেশন পেলেন হচ্ছে মাওলানা আতাউর রহমান খান। তাহলে আতাউর রহমানের সাথে তার লড়তে হবে। ওই সময় তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় গিয়ে আতাউর রহমান খানের পিছনে এমন লাগতেন, মানে প্রতিহিংসা যাকে বলে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এই লোকটা পুরা প্রতিহিংসা পরায়ণ। আতাউর রহমান খানকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে এই আতাউর রহমান যদি পাশ করে, ওই কিশোরগঞ্জের ভাষায়, আর ভিতরে তো একটু পাগলামি আছেই, এই আতাউর রহমান যদি পাশ করে তাহলে আমি 2 কান কেটে কিশোরগঞ্জ শহরে হেঁটে বেড়াবো। যথারীতি নির্বাচন হলো এবং মাওলানা আতাউর রহমান খান তিনি পাশ করলেন। 91 সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন। তো ফজলু, এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে কি ফজলু কান কেটেছিল? আপনারা এই যে ফজলু যে বক্তব্য দেয়, দেখেছেন কখনো?
তার কান কাটা, কোনো কান কাটা দেখেছেন? তার কান কিন্তু দুটিই আছে, বহাল তবিয়তেই আছে। এখন এই ফজলুর রহমান কিন্তু কান কাটেন নাই। তো যাই হোক, এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ এবার তিনি আওয়ামী লীগের ভোটগুলো পাবেন, আর বিএনপির ভোট তো পাবেনই, কারণ বিএনপি এবার তাকে নমিনেশন দিয়েছে মূলত এই কারণে। আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে আনার জন্য তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছে, এবং তাকে যে কথা শিখিয়ে দেওয়া হচ্ছে তিনি সেভাবেই বলছেন। একটি কথাও তিনি তার বাইরে থেকে বলছেন না। এখন যদি জামাত ওখানে পাশ করে, তিনি কিন্তু বিষ খাবেন না, এটা একেবারে 100% বিষ খাবেন না। যেহেতু আগের বার কান কাটেন নাই, এবারও বিষ খাবেন না। তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এবং তিনি ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার এই রায়কে, ফাঁসির রায়কে বাতিল করা হবে। এটি কিন্তু তিনি সত্যই বলেছেন। তিনি আওয়ামী লীগ তাকে নিযুক্ত করেছে এখানে, বিএনপির হয়ে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে, এবং তিনি যদি জয়লাভ করেন, বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপি কে দিয়ে এটি করতে বাধ্য করবেন। তো বিএনপির এরকম একজন ঘোরতম শত্রু, আমি ঘোরতম শত্রু বিএনপির এই কারণে বলছি, দেখুন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। ঠিক তার প্রতিধ্বনি করে, তার প্রতিবাদ করে দেখুন ফজলুর রহমান বলেছেন যে না, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার মানে বুঝতে পারছেন তিনি কোন জায়গার মাছ, তিনি কোন কুয়োর ব্যান, এবার বুঝতে পারছেন। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরকম বিএনপি বিরোধী হয়েও বিএনপির নমিনেশন পেলেন। এখানে দুটি বিষয় হতে পারে, আমার কাছে মনে হয় দুইটা কারণে তিনি এরকম করছেন। প্রথমত, তিনি শেখ হাসিনার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে তার নির্বাচনী এলাকার প্রচারণা চালানোর জন্য নির্বাচনী যত খরচ, এই খরচ তিনি আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি তাকে এই পথে নিযুক্তই করে রেখেছে, তার দায়িত্বই দিয়েছে যে তুমি এইভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের ভোট বিএনপিকে নিয়ে দিতে হবে। যার কারণে তিনি তার সেই দায়িত্বটা পালন করছেন, আওয়ামী লীগের ভোটগুলো যাতে অন্য জায়গায় না যায়, এই জন্য তিনি তার সমস্ত কৌশল সবকিছু তিনি অ্যাপ্লাই করছেন। আরেকটা মজার ব্যাপার, এর ভিতরে একটি খবর বেরিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে যে এই যে দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, তাহলে দুর্নীতি কমে না কেন? আচ্ছা, দুর্নীতি কি মসজিদ মাদ্রাসা এগুলো কি দুর্নীতি কমানোর প্রতিষ্ঠান? এটা প্রথম শুনলাম আমরা। আমরা জানি যে মসজিদ শুধু ধর্মের কথা বলে, নীতি নৈতিকতা শিখায়, মানুষকে নীতি নৈতিকতার কথা বলে, কিন্তু এই মসজিদ পরিচালনা করে কারা? এখন আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপির লোকগুলো করছে। তো এই দুর্নীতিবাজ কারা? তারা তো মসজিদে যায় নামাজ পড়ে। দুর্নীতি কারা করে? আগে আওয়ামী লীগ করছে, এখন বিএনপি করছে। চাঁদাবাজি কারা করে? আগে আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি করছে। বিএনপি কি এই গ্যারান্টি কোনোদিন দিতে পারবে যে ঠিক আছে আমরা ক্ষমতায় গেলে একটা চাঁদাবাজি হবে না? এই গ্যারান্টি বিএনপি দিতে পারবে? দিতে তো পারবেই না। বরং চাঁদাবাজি এখন যা চলছে তার থেকে আরো অন্তত 100 গুণ বেড়ে যাবে। তাহলে তারা কি নামাজ পড়ে না? আর দুর্নীতি বন্ধ করা কি মসজিদের কাজ? তাহলে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন? দেশে দুদক কেন? দুর্নীতি দমন কমিশন কেন? দেশে বিচার ব্যবস্থা কেন? দেশে সেনাবাহিনী কেন? দুর্নীতি বন্ধ করে হচ্ছে প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান? যেমন বিএনপি একটা প্রতিষ্ঠান, এটা একটা দল। তারা ইচ্ছা করলে তারা ক্ষমতায় গিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে, যেখান থেকে দুর্নীতিটা হয়, করাপশনটা হয়, চাঁদাবাজিটা হয়, তারা কিন্তু ওই জায়গা খুব শক্ত করে টাইট দিলে পরে এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু কোনোদিন কি করবে বিএনপি? করবে না তো। আপনারা কি পৃথিবীর কোনো দেশে দেখেছেন, জাপান, আমেরিকা, ইউরোপ, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশে কোনো চার্চ বা গির্জার যে পুরোহিত, পাদ্রী, এরা কি দুর্নীতি বন্ধ করে নাকি রাষ্ট্র করে? বিএনপি এখন এই কথাগুলো বলছে এই কারণেই যে তার দোষগুলো, এই যে তাদের ঘাড়ের উপরে যে চাঁদাবাজি এবং দুর্নীতির যে অভিযোগগুলো, এবং নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের, আজকে কিন্তু 200 ছাড়িয়ে গেছে, নিজেরা মারামারি করে 200 জন নিহত, আজকে 200 ছাড়িয়ে গেছে। এই দোষগুলো এখন এই মসজিদ এবং মাদ্রাসা হুজুরদের ঘাড়ে চাপানোর একটা ফন্দি তারা ইতিমধ্যে শুরু করেছে এবং নিজেদেরকে হালকা করার চেষ্টা করছে। এটা অন্য কিছুই নয়। এইভাবেই তারা অন্যায়কে ডাইভার্ট করবে। বাংলাদেশে অদূর ভবিষ্যতে যে লুটতরাজ হবে, যে দুর্নীতি হবে, যে চাঁদাবাজি হবে, যে করাপশন হবে, এগুলোর জন্য মসজিদ মাদ্রাসা কি করবে? এখানে এদের কি কোনো ক্ষমতা আছে? বরং তারাই তো ওই মসজিদগুলো পরিচালনা করবে। ইমাম সাহেবকে হুমকি দেবে যে এইটা এখনই বলে। কোনো জায়গায় দেখেন না, সভা সমাবেশে গেলে পরে বক্তব্য দিতে যায় না, সাথে সাথে প্রতিবাদ জানায়। তখন তো আরো বেশি টুটি চেপে ধরবে যে আপনি এই কথাগুলো বলবেন না, কেন বললেন, মার শুরু করবে সাথে সাথে। তো এগুলো জনগণ দেখছে,
জনগণই এগুলোর সিদ্ধান্ত নেবে তারা কোনটি চায় আর কোনটি চায় না। বিএনপি এককভাবে কিছুতেই জামাত ইসলামীর সাথে পারবে না, এটা বিএনপি নিজেরাও এখন বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে। এর মানে কি? আচ্ছা, যদি এককভাবে কেউ জিততে পারে, সে কি জোট করে কোনো দরকার আছে? কোশ্চিন কেন করেন? আপনি আরেকজনকে কেন ভাগ দিবেন? আপনি একা পারবেন না বলেই তো শরিক নেন, রাইট? কোন একটা জমি যদি আপনি একা রাখতে পারেন, কোন একটা জমি যদি আপনি একাই করতে পারেন বাড়ি, তাহলে কি আপনি ভাগিদার নেবেন? না, ভাগিদার কখন নেবেন? এত টাকা দিয়ে একা বাড়ি করা সম্ভব না, আমরা 6 জনে করি। বিষয়টা এরকম না। এখন বিএনপি বলছে, মহাসচিব, ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে শক্তিশালী মোর্চা গঠন করতে হবে, মানে জোট গঠন করতে হবে। কেন ভাই? জামাতের সাথে তো আমরা একা পারবো না। এই ফিলিংস থেকে, এই রিয়ালিটির বিশ্বাস থেকে। এখন বিএনপির শেষ বর্ষা হচ্ছে এখন জামাত বিরোধী জোট, একা একা তো পারবেই না। কারণ এটা কিন্তু অলরেডি ছাত্র দল শুরু করে দিয়েছে। আপনি দেখেছেন যে 4টি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল হারা হেরেছে, ধরা খেয়েছে, এককভাবে নির্বাচন করেছে শিবিরের বিরুদ্ধে, পারে না। এখন তারা জোট করেছে, জোট তো করছে। ভিপিজিএস মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ জোটের শরিকদের কার্যত ছেড়ে দিচ্ছে। জিএস পদ ওটাও ভাড়াটিয়ে প্রার্থী। মজা না? জোট করছে তো করছেই, জোটের শরিক হিসাবে ছোট দলের মতো আচরণ করছে নিজেরা। এটা হচ্ছে বিএনপি চরিত্র। জাতীয় নির্বাচনেও এখন জোট করতে চায়, মোর্চা করতে চায়, কিন্তু এটা পারবে না। দলিল, বিএনপি 237-38 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ওইটা নিয়েই দেশে এক অস্থির পরিস্থিতি। রাস্তাঘাটে হাঁটতে ভয় লাগে, বাচ্চারা, অনেক নারীরা ঘুমাতে পারে না। তারা স্বপ্ন দেখে হঠাৎ কাফনের কাপড় পরা কিছু লোক আমার দিকে দৌড়ে আসছে। ঘুম হয় না, গভীর রাতে ঘুম হয় না, লাইট অন করে থাকে। কারণ কি? সে নোয়াখালীর কবিরহাটে দেখেছে, বাজার করতে গেছে, মাছ কিনতে গেছে, মুরগি কিনতে গেছে, জামা কাপড় কিনতে গেছে, বাজারে দেখে এক পাশ থেকে কিছু লোক কাফনের কাপড় পরে দৌড়ে আসে, মানে সেই ভয়ঙ্কর স্বপ্নের মতো, অথচ বাস্তব। কি জন্য করছে? বিএনপির 2 গ্রুপের এক গ্রুপ করছে আরেক গ্রুপের মনোনয়ন বাতিলের দাবিতে। এই পর্যন্ত বিএনপির কয়েকজন শহীদ হয়েছে মনোনয়ন কেন্দ্রিক জিহাদে, বুঝতে পারছেন? মনোনয়ন জিহাদে কয়েকজন শহীদ হয়েছে, আরো অনেক শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষা। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অলরেডি নিজেদেরকে ঘোষণা দিচ্ছে, অনেকে সরমনাকে যোগ দিচ্ছে, অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে। এখন বিএনপির এমপি ক্যান্ডিডেট আছে, এরা জামাতের সাথে ফুল লাইনে যোগাযোগ করতে হবে ওটা বোঝে না, জানে না। কারণ এলাকায় যদি সরাসরি যোগাযোগ করে তাহলে তো এটা লিক হয়ে যাবে। তো আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাউকে বলবেন না, এমন জায়গায় যোগাযোগ করে দেন যে ফাইনাল হওয়ার আগে কেউ লিক করবে না। হাইকমান্ডে যোগাযোগ করে দেন। 2 জন লোকের কথা আমি বলবো না, নাম বলবো না, যেহেতু বিশ্বাস করে বলেছে না, বিশ্বাস রাখবো। এবং তার হেভিওয়েট প্রার্থী। এই হচ্ছে বিএনপি নিজেরাই তো নিজেদেরকে ম্যানেজ করতে পারে না, তাদের গ্রুপেই তো ম্যানেজমেন্ট করতে পারে না, একক প্রার্থী দিতে পারে না, সেখানে জোট করবে কিভাবে? তো বিএনপি যে শেষ ভরসা জামাতের বিরুদ্ধে জোট, ওইটাই তো ব্যর্থ হচ্ছে, পারবে না। আন্দালিব রহমান পার্থের লোকজন জোটের অন্যতম প্রভাবশালী শরিক। সেই আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়ে হাত পা মাথা মোথা ফাটিয়ে দিয়েছে। জোনায়েদ সাকি জোটের অন্যতম প্রভাবশালী শরিক হওয়ার কথা বিএনপির, সেই জোনায়েদ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ভিপি নূর জোটের শরিক হওয়ার কথা, অলরেডি ছাত্রলীগের পরিষদ জোট হয়ে গেছে যেমন বিশ্ববিদ্যালয়। সেই ভিপি নূরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে বিএনপি। ওরা নিজেদের পিটায়, জোটের শরিককে পিটায়, জুতা মিছিল করে, ঝাড়ু মিছিল করে, অবাঞ্ছিত ঘোষণা করে। মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি, যে ঢুকতে দেওয়া হবে না। নবীনগরে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী এক মঞ্চে এসে আন্দোলন করছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। এই জায়গায় তারা কিভাবে জোট করবে, কিভাবে শক্তিশালী মোর্চা গঠন করবে? আর আসল ধরাটা তো এই জায়গার আগেই খেয়েছে। সেটা হচ্ছে যে এই যে বিএনপির যে এই সিট পার্টি লেসপেন্সার, যাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, বিএনপির কাঁধে ভর করে নিজে ব্যক্তি হিরো হেভিওয়েট ওই জায়গা ব্যবহার করে জিততে চায়। বিএনপির এই ধরনের লোক যারা, তারা ধরাটা খেয়েছে নির্বাচন কমিশনের আইনে। তাদের খায়েশ ছিল যে আমার মার্কা তো মূলা, আমার মার্কা তো কেলা গাছ, আমার মার্কা তো খাজুর গাছ, আর কি বেগুন, তারপরে চায়ের কেটলি, বদনা, জুতার ফিতা ইত্যাদি ইত্যাদি। এইসব মার্কা দিয়ে তো কাজ হবে না, ভুলো মার্কায় তো মানুষ ভোট দেবে না। আমি ধানের শীষে নির্বাচন করব, কিন্তু মজার বিষয় ওই মূলা, কেটলি, জুতার ফিতা মার্কায় নির্বাচন করতে হবে। খেজুর গাছ, আরো কি গাছ আছে, মাদার গাছ, মান্দার গাছ চেনেন, এগুলোতে নির্বাচন করতে হবে মনে হয়।
তো এখন তো ধরা খেয়েছে বাকিটা। বিএনপি কিসের জোট করবে, কিসের জামাত বিরোধী মোর্চা? তো ফলাফল যেটা হবে, বিএনপি জামাত বিরোধী যে মোর্চা করবে, জোট করবে, ওই জোট সহ ধরা খাবে। যেমন 4 বিশ্ববিদ্যালয় ছাত্রদল এককভাবে মারা খেয়েছে শিবিরের কাছে, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জোট সহ ধরা খাবে। কারণ বাস্তবতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী, চট্টগ্রাম সব জায়গার চাইতে বেশি শক্তিশালী। যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক শক্তি যে কতটা মজবুত কেউ জানেন না। রাজশাহী, চট্টগ্রামের চাইতে সাংগঠনিক ভোট 7 সদস্য বেশি। ফিক্স ভোটার দিয়ে তো জিতে যায়, হল নাই, বাহিরের ভোটাররা ভোট দিতে কম আসে, সেখানে শিবিরের ফিক্স ভোটারই এখানে মূল বিজয় রাস্তা ক্লিয়ার করে। বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই জিনিসটার প্রতিবাদ করব যে বিএনপি এখন আর বড় দল নয়। বড় দল ভিপিজিএস ক্যান্ডিডেট ছেড়ে দেয় না। বিএনপি বড় দল নয়। যারা ছাত্র সংসদ নির্বাচনে একটাও জিততে পারে না, এরা বড় দল? আপনি কোন যুক্তিতে বিএনপিকে বড় দল বলেন? বিএনপি বড় দল নেই, ছিল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্টি নেমড বিএনপি হু ওয়াজ লার্জেস্ট পার্টি। এখন তারা লার্জেস্ট পার্টি না, বড় দল, সর্ববৃহৎ দল নয়। এখন ওই রকম বড় দল বললে চরমনাই বড় দল, আপনি ওইভাবে বলতে পারেন। সর্ববৃহৎ দল, এখানে বড় দল, সর্ববৃহৎ দলের ভাব নেওয়ার সুযোগ আর বিএনপির নাই। আগামী নির্বাচনে বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী মোর্চা করে তুলতে হবে। এখানে গণতন্ত্র পুনরুদ্ধার হিসেবে হাবিজাবি টার্ম কেন ব্যবহার করেন? কিসের গণতন্ত্র পুনরুদ্ধার? গণতন্ত্র তো পুনরুদ্ধার হয়েছে 5 আগস্ট। এখন নির্বাচনে জয় পরাজয়, যারাই জিতবে গণতন্ত্র জিতবে। তো সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার মনে হয় যেন ফেসিস্টদের বিরুদ্ধে আপনি ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছেন, এরকম কথাবার্তা। এগুলো তো হাসিনার আমলের পরিভাষা, এটা এখন কেন বলছেন? এই ধরনের অযাচিত বক্তব্যের জন্যই বিএনপি তাদের মোর্চা সহ জোট সহ পরাজিত হবে। স্বাধীনতার ঘোষক ইব্রাহিম হুজুর লও 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 সালাম, না মানে বিষয়টা বোঝেন নাই। স্বাধীনতার নতুন ঘোষক প্রবর্তক হয়েছে, আসুন শুনি ইব্রাহিম হুজুরের মুখে। স্বাধীনতার প্রশ্নে কাজী ইব্রাহিম দিছে 2021 সাতাশ সেপ্টেম্বর, কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই রয়ের দালালদের একটা টু শব্দ করার কোনো সাহস ছিল না। ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না ঠিক? রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ কার ঘোষণা ছিল? যে কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। নিশ্চয়ই শুনেছেন, মার্কেটে নতুন বিতর্ক। আমার খুবই পছন্দের একজন মানুষ হচ্ছে কাজী ইব্রাহিম হুজুর। সত্যি সত্যি আমি অনেক পছন্দ করি, তবে মাঝে মাঝে আবেগে বা তিনি যথেষ্ট কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছেন। বাংলাদেশে যে কয়েকজন প্রথিতযশা আলেম আছেন তাদের মধ্যে কাজী ইব্রাহিম একজন, কিন্তু মাঝে মাঝে তিনি এমনি তাল হারাই ফেলেন। আমরা নর্মাল মানুষ যারা আছি নেশা টেশা করলে আমাদের হয়তো তাল হারাই যায়, কিন্তু হুজুর মাঝে মাঝে এমনিতেই তাল হারাই ফেলেন। সেই করোনার সময় যেই ঘটনাটার সূত্রপাত হয়েছিল যে তিনি স্বপ্নে করোনাকে দেখছেন, ইটালির একজন ভাই বলছে, আমি সেই ভিডিওটা এক্সপোজ করছিলাম যে ইটালির ভাই বলছিল কি আর হুজুর হেটারে ডিজিটালাইজ করে ওয়াজের মাধ্যমে বানাইছিল কি। ঘটনাটা টোটালি ডিফারেন্ট ছিল। উনি যে বলছিল যে করোনা কি কি করবে, তারপর করোনার একটা থিওরি বের করছিলেন ওষুধের। তো তখন থেকে কাজী ইব্রাহিম হুজুর সারা বাংলাদেশের কাছে ভিন্ন একটা জায়গা থেকে পরিচিত হয়েছেন। এরপরে আরেকটা বক্তব্য তিনি সম্ভবত দিয়েছিলেন, কি নিয়ে জানি আমার খেয়াল নাই, বাট বিজ্ঞানকে কনফ্লিক্ট করে তিনি বক্তব্য দিয়েছিলেন। এরপর এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য একটা আহ্বান আসছিল। এখন কেন হঠাৎ করে এই বিতর্ক? গতকালকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছেন। এটা নিয়েও চলছে আলোচনা এবং সমালোচনা। ডক্টর ইউনূস বলছিলেন যে 27শে মার্চ আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তো এটা বিএনপির একটা কি বলা হয় যে অবস্থান, আর আওয়ামী লীগের অবস্থান হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিনি ঘোষণাপত্র পাঠ করেছিলেন। তিনি ঘোষণা নিজ থেকে দেননি, কারণ তখন তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিলেন না। আর যার কারণে তিনি পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে তৎকালীন আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে নির্দেশনা সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন। মানে ওনার মুখ থেকেই এই পাঠপত্রটা আসছে। এটা হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য। বিএনপির বক্তব্য হচ্ছে এখানে একটু কনফ্লিক্ট আছে যে না, স্বাধীনতার ঘোষণা তিনিই দিয়েছিলেন। আর সম্ভবত ওই কারণে বিষয়টাকে গতকালকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার বক্তব্যটা দিয়েছেন, সাথে কি বলে যে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং বিএনপির নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। সম্ভবত এই ভিডিও দেখা সেই 1971-এর স্বাধীনতা না, এই যে 2024-এর যে স্বাধীনতা, কাজী ইব্রাহিম হুজুর কিন্তু এই স্বাধীনতার কথা বলেছেন। অনেকে পুরোটা ভিডিওর একটু হালকা কাটছাট করে ফেলছেন। তিনি বলছেন যে 2021-এ, তার মানে 71-এর কথা না, 21 থেকে যে আন্দোলন তিনি শুরু করেছেন, ইভেন যখন তিনি গ্রেপ্তারও হয়েছিলেন তখন তিনি বলতেছিলেন যে ভারতের রয়ের এজেন্টরা তাকে তুলে নেওয়ার জন্য আসলে তার বাড়ি ঘেরাও করেছেন, নানান বক্তব্য দিয়েছিলেন। এবং কি উনি সহ আমাদের আলেমদের একাংশ তারা মনে করে যে বাংলাদেশে ঘরে ঘরে রয়ের এজেন্ট আছে, মতের বিরুদ্ধে গেলে সবাই রয়ের এজেন্ট হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী তো রয়ের এজেন্ট আছে। এটা আমাদের এক শ্রেণীর মানুষের মন্তব্য। তো ইব্রাহিম হুজুরের প্রতি আমাদের যেটা চাওয়া পাওয়া বা একজন সাধারণ অডিয়েন্স হিসাবে, যে আপনাকে অনেক মানুষ শোনে,
আপনার ব্যক্তি জীবন নিয়ে বা আপনার এরকম বক্তব্য নিয়ে মাঝে মাঝে হয় কি যে ধরেন শ্রদ্ধার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আপনি ট্রোলিং এর জায়গায় চলে আসেন। এগুলা স্পর্শকাতর ইস্যু। আমার মনে হয় না যে স্পর্শকাতর ইস্যু নিয়ে এরকম বক্তব্য দেওয়া হুজুর আসলে সঠিক। কারণ এই জুলাইয়ের মাস্টার মাইন্ড কে বাঙালি জাতি এখনো খুঁজতেছে। তো সেই তালিকা কিন্তু আপনি নিজেরই নিজে জাহির করছেন, বাট জনগণ কিন্তু এটা মেনে নেবে না। যাই হোক, ভালো থাকুন, হুজুর মানুষ, হ্যাঁ, দোষ ত্রুটি ধরে লাভ নাই। আসসালামু আলাইকুম। তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে, সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ব্যাখ্যাটা হয় নাই। আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু দেন নাই, আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আপনি প্রত্যাহার করার কে? শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে, আপনার এত ব্যথা কেন? বুকে চিনচিন করে আপনি এইসব কথাবার্তা বলেন। আপনি কয়দিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না, নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান, আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হানা ভোট চান না। আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন? যা যা হচ্ছে, যা যা ছিল, আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন, 1 বছরও মানে ক্ষমতায় যায় না বিএনপি এখনো। সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে। আর কি বাকি আছে আপনাদের? বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই, আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে করবেন। আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না, এটাতে আমি চেষ্টা করছি, মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই। এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে, সবাই পেয়েছে মনোনয়ন, যারা যারা ভারতপন্থী। তো আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন, এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন। একজন ব্যক্তি, তিনিও লন্ডনে থাকেন, তিনি একজনের কাছ থেকে চান্দা আব্বাস সব শেষ ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন, এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল। সব শেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন। তো এই লোকটার নামে এই চান্দা আব্বাস 100টা বাস হানিফ পরিবহন নাম দিয়ে সে চালিয়েছে। আওয়ামী লীগ তাকে দল করেছে, মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা, তার ব্যাংক বন্ধ হয় নাই, ব্যাংক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে। সাইদাবাদ থেকে সে নিয়মিত চান্দা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে। পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল, তার কোনো সমস্যা হয়নি। তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো 2-1 দিনের জন্য, সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর নয়তো সোনারগাঁয়ে রাখা হইতো, তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না। এই হচ্ছে চান্দা আব্বাসের অবস্থা। সবাই তো চান্দা আব্বাসের মতো না, সবাই রস আলাউদ্দিনের মতো না। এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে, তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা, ডিসিপ্লিনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আজকের ইন্টারিম গভর্নমেন্ট। সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের প্রতিষ্ঠানকে, অর্থাৎ এই টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য আপনার 30 বছরের জন্য দেওয়া হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেননা আমরা এই জিনিসগুলোর জন্য উই বিন অ্যাডভোকেটিং ফর ইট ফর এ লং টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা কেন মনে করি যে বিদেশে বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা দেশের, আপনি জানেন যে বন্দর বা যেটাকে আমরা বলি যে যোগাযোগ ব্যবস্থা, রাইট, এই যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তার মধ্যে পোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অর দ্য মেইন ওয়ান। এখন বাংলাদেশের বন্দরগুলো আপনি যদি দেখেন এবং এয়ারপোর্টগুলা, চুর, বাটপার, প্রতারক, লুটপাটকারী, অযোগ্য, অপদার্থ সিন্ডিকেট দিয়ে বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের এয়ারপোর্টসগুলোকে মানে অতীতে বিগত 54 বছর পরে আমরা দেখতেছি যে তারা কুকীর্ত করে রেখেছেন। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আপনি কোথাও পাবেন না বাংলাদেশ ছাড়া। যে দেশের একটা দেশের মূল মানে অর্থনীতির চালিকা শক্তি যেগুলা, সেই ব্যবস্থাগুলা অদক্ষ, অপদার্থ এবং করাপ্টেড মানুষ দিয়ে, চুর বাটপার দিয়ে আপনার দ্বারা কন্ট্রোল বা আপনার এই আপনার যারা পরিচালিত হচ্ছে। অনেকদিন থেকে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্টের ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া এবং বাংলাদেশ বিমানের লোক যারা, সেগুলো হচ্ছে যেন বিমান পরিচালনায় যারা নিযুক্ত, তারা যেন বিদেশি লোক দ্বারা বাংলাদেশ বিমানকে পরিচালনার দাবি জানিয়ে আসছিলাম আমরা, যেহেতু এটা দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় যে কয়েকটা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দুর্নীতির শিকার, তার মধ্যে বা আপনার লুটপাট হয়, তার মধ্যে একটা হলো আপনার রেল, এয়ারপোর্ট, তারপরে হচ্ছে আপনার আমাদের যেটাকে আমরা বাস টার্মিনালগুলা বা যোগাযোগ ব্যবস্থা, হাইওয়েজগুলা। সো এগুলার এবং বিমান, অবশ্যই বিমান তার মানে অন্যতম একটা। এই জায়গাতে এই সরকার মানে পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নিয়েছেন। অনেক যারা সমালোচনা করেন তাদের মানে নিয়ে কথা বলতে আমি আসছি আজকে। সেটা আপনি দেখেন, বিমানবন্দরকে যখন মানে বন্দর টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানি ডিপিডব্লিউ মতো কোম্পানিকে দেওয়ার জন্য যখন প্রস্তাব উঠলো, তখন মানে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং এক শ্রেণীর
কিছু আবাল মানুষ যারা না বুঝে কথা বলেন, তারা উঠলেন কি আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব। 54 বছর ধরে এদের স্বাধীন হয়েছে, কোনো কাজ করা হয় নাই, কোনো জায়গাতে ডিসিপ্লিন আনা হয় নাই, মনে হচ্ছে, এবং চুরি বাটপাড়ি এবং লুটপাট হয়েছে। এটা স্বাধীনতার মানে আপনার এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে মানে যায়, কিন্তু এগুলো বন্ধ হওয়ার প্রক্রিয়া সেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার মানে বিপরীতধ্বনি। এই হলো বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদের চরিত্র, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা বলে আসছিলাম এটা যে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এটা কেন সম্ভব হলো? এটা সম্ভব হলো এই যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু মানুষ যারা বিদেশে লেখাপড়া করা মানুষ, তারা জানেন এগুলা কিভাবে পরিচালিত হয় বিদেশে। এই জন্য আপনাকে আসলে আশ্চর্য হবেন, ইসরায়েলের মতো দেশের পোর্ট মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে থাকে মানে আরব আমিরাতের মতো কোম্পানি, আপনি দেখেন, এবং ডেনমার্কের মতো কোম্পানি, নরওয়ের মতো দেশের কোম্পানিগুলো। পৃথিবী বিখ্যাত সবচেয়ে ট্রান্সপারেন্ট একটা কোম্পানি দেশ, তার নাম হচ্ছে ডেনমার্ক। সেই ডেনমার্কের এই কোম্পানিকে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে সিমার্কস, যে এইটার কোম্পানিকে দেওয়া হয়েছে এই বন্দর। এটা বাংলাদেশের বন্দরের চেহারা পাল্টে আমূল পরিবর্তন আসবে বন্দর ব্যবস্থাপনায়, অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি বৃদ্ধিতে কতটা মানে এটা হেল্প করবে, এটা অনেকে কল্পনা করতে পারছেন না। বাংলাদেশের অর্থনীতিবিদরা তো অনেকে আপনারা জানেন যে অর্থনীতি একটা আউটলাইন দিতে গেলে তাদের মানে আপনার সারা রাত বই দেখতে হয়, মানে এই হলো বাংলাদেশের অনেক অর্থনীতিবিদের অবস্থা। সো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এখন আরো কয়েকটা জিনিস এখানে আজকে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে প্রবাসীর পক্ষ থেকে আমি দাবি করতেছি ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আমাদের যে ডাইরেক্ট যে যোগাযোগ আছে সেটাও আমরা বলবো যে আপনারা বাংলাদেশ বিমানের জন্য এমডি বা মানে ম্যানেজমেন্ট বিদেশিদের হাতে তুলে দিন। আপনারা বাংলাদেশের এয়ারপোর্টগুলো, সিলেট, চট্টগ্রাম এবং মানে ঢাকার এয়ারপোর্টের ব্যবস্থাপনা, লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে 5 থেকে 10 বছরের জন্য তুলে দিন। আমূল পরিবর্তন। একটা সেম টাইম বাংলাদেশের কোম্পানিগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য দায়িত্ব দিন, তারা যেন এট সেম টাইম ট্রেন করতে পারে। এইটাই চুক্তি যদি হয় তাহলে দেখবেন পরিবর্তন হচ্ছে। কিন্তু বাংলাদেশের, আমি ঢাকাতে গেছিলাম, আমার কাছে ভিডিও আছে, আমি যা দেখলাম এটা মানে আনবিলিভেবল। উনি বিড়ি খাচ্ছে বসে, কিন্তু আমার লাগেজের জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনি জানেন, আই ওয়াজ অ্যাবাউট টু মিস মাই ফ্লাইট টু বাউন্ড টু সিলেট বিকজ অফ দ্যাট প্রবলেম। আমি তখন একটু মানে কি হয়ে আপনার সবাইকে নিয়ে তারপরে লাগেজটা আসছে, তারপরে অনেক গুরুত্বপূর্ণ মানুষ যখন যেদিন আমি ঢাকা থেকে পৌঁছলাম আমার সাথে দেখা করতে আসছিলাম, আমি তাদের সাথে দেখা করতে পারিনি। আমার এখনো খুব দুঃখ লাগে, কয়েকজন প্রবাসী গেছিলেন, আমি তো কাউকে বলিনি ঢাকাতে থাকার জন্য, সিলেটে ছিলেন তারা, কিন্তু ঢাকাতে যে যারা ছিলেন তাদের সাথে আমার দেখা হয় নাই। একদম বিশ্বাস করেন, তারা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে তারা গেছিলেন, তাদের সাথে আমার দেখা হয় নাই। এর মধ্যে অন্যতম একজন জাহাঙ্গীর ভাই, উনি জাতীয় পার্টির একজন নেতা, আপনার তাকে উনি কুয়েতে, এটা উনি তো বাস্তব সবচেয়ে বড় প্রমাণ উল্লেখযোগ্যের মাঝে। সো আমরা মনে করি যে এটা একটা মানে আমূল পরিবর্তন হওয়া দরকার, এবং এটা হয়েছে, এবং সরকারকে ধন্যবাদ দিই। এটা বিরোধিতা যারা করবেন, না জেনে না বুঝে দেশকে পিছনে নেবার মতো কাজ করবেন না। আর বিদেশি নিয়ে চুলকানি থাকলে, আজকে হামজা আমাদের যে বর্তমানে যে হামজা ফুটবলার হামজা, আপনি আমাকে বলেন এই হামজা যদি মানে বাবা যদি বিদেশে না আসতেন তাহলে হামজা বাংলাদেশের মতো ফুটবলার হতো। উনি বিদেশে এসেছিলেন বলে আজকে হামজাকে আমরা পেয়েছি। বাংলাদেশ ফুটবলের চেহারা, অর্থনীতি, আর্থিক সক্ষমতা থেকে শুরু করে বাংলাদেশের ফুটবল টিম বা বাফুফে, যেটা বা ফুফু বুঝছেন, খালি শুনতাম সালাউদ্দিনের গলাবাঙ্গা বক্তব্য আগে শুনতাম আমরা, এই ক্রিমিনাল কালপ্রিট এবং ব্যর্থগুলাকে তারা দিয়েছেন। ভালো ফুটবলার ছিলেন, কিন্তু উনি ফুটবলার মানে ম্যানেজমেন্টে গিয়ে উনি ভালো করতে পারেন নাই। আজকে দেখেন ফুটবলের চেহারা পাল্টে গেছে। আজকে স্পন্সরের লাইন, মানে কোথায় স্পন্সর দিবে তারা, জায়গা নাই। কোম্পানিগুলা বসে আছে, আমাদের স্লট দেন, আমাদের প্রোডাক্ট আমরা দেখান, আপনারা ব্যবহার করেন, আমরা আপনার স্পন্সর করতে চাই, সুযোগ নেই। আগামী 2 বছরের জন্য নাকি কোনো স্পন্সরের স্লটই নাই বাফুফের জন্য। কেন বেলেবে কিভাবে সম্ভব হলো? শুধুমাত্র কেন সম্ভব হলো? কারণ দক্ষতা অর্জন করলে আপনাকে বিদেশে। সেদিন আমি একটা টক শোতে ছিলাম আরটিভিতে, সেখানে এম এ আজিজ সাংবাদিক, যে উনি বলছিলেন যে প্রবাসীরা এই আসছে, এটা 2-1 দিনের ভিতরে আসবে, আপনারা এটা দেখবেন এই পর্বটা। উনি প্রবাসীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলছিলেন, প্রবাসীদেরকে কোনো ক্রেডিট দিতে চাচ্ছিলেন না। আমি সেটা প্রতিবাদ করেছি। এই আজকের হামজা, আজকের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, আপনি দেখেন উনি এটা চিন্তা করেছেন, বা ডক্টর মাহমুদুল, সবাই বিদেশে মানে আবার লেখাপড়া মানে জানা মানুষ। তো এগুলাকে যদি আপনি সম্মান না দেন, কেন কর্মদক্ষতা সারা পৃথিবীটা কোথায় গেছে, আমরা কোথায় গেছি? এখন এগুলাকে সম্মান না দিয়ে যদি এটাকে দেশের পক্ষে কাজে না লাগান, তাহলে কোনোদিনই পরিবর্তন আসবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, আমি মনে করি যে প্রত্যেকটা কাজে, ইভেন আমাদের রেলওয়েকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে পারলে 10 বছরের জন্য আমূল পরিবর্তন আসবে। কারণ সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে রেলওয়ে, অথচ এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন জন্য আপনার মেথড। সারা পৃথিবীতে, আমেরিকাতে বলেন আর ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, সেটা একইভাবে হচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমাদের দেশে এটা কোনো উন্নতি নাই। কেন নাই? কারণ এটা দুর্নীতিগ্রস্ত এবং মানুষ মুখ ফিরিয়ে নেয়, যারা যায় বাধ্য হয়ে যায়। এখনো এটা কমফর্টেবল, বাট এটাতে ওই পরিমাণ আমার পরিবর্তন আসে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো যে বিদেশে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে যে অনৈক্য সৃষ্টি করা, এবং বিদেশে বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে কিন্তু একটা বড় ধরনের খবর আছে, এবং হয়তো বা ভবিষ্যতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি বিদেশে চিরদিনের জন্য বন্ধ হবে। কারণ এটা নিয়ে কথা উঠতেছে, আমেরিকাতে উঠতেছে, এবং মানে ব্রিটেনের মতো জায়গাতেও এটা নিয়ে মারাত্মকভাবে আলোচনা হচ্ছে। আজকে আপনার ব্রিটেনের সবচেয়ে আপনার এই যে রাইট উইং অ্যাক্টিভিস্ট যিনি টমি রবিনসন, I may not like him, you may agree or may disagree, I mean with him on many like policies or activities but one thing today he said, and it is being supported, at least I support it, সেটা বলছেন যে উনি আজকে একটা টুইট করেছেন, সেখানে টুইটের ভিতরে বাংলাদেশিরা শেখ হাসিনার রায়ের পরে বাংলাদেশিরা টাওয়ার হ্যামলেটসে মিছিল করেছেন, এইটার ছবি দিয়ে উনি টুইট করেছেন যে এই ক্র্যাপ, এই বিদেশি পলিটিক্সের ক্র্যাপ আপনি আমার দেশে কেন? আপনি যদি রাজনীতি করতেই চান, why don't you go to বাংলাদেশ? দেখেন
আপনি যদি আপনার দেশের রাজনীতি এত ইন্টারেস্টেড আপনি, তাহলে আপনি এখানে কি করেন? চলে যান আপনার দেশে। এগুলো বিদেশের এইগুলা নিয়ে এসে আমার দেশের রাস্তাঘাটে এবং এগুলা এই বিশৃঙ্খলা করা, এবং এটা আমি